আনতে পাঠিয়েছে সে। অরিত্রিকা কফি হাতে প্রবেশ করলো তখনই দ্রুত পায়ে এগিয়ে গেল শারহানের দিকে। শারহান সামনে কফির মগ বাড়িয়ে দিল। শারহান মগ্ন হাতে নিয়ে কফিতে চুমুক দিল। অরিত্রিকা তখনই গদগদ ভাব নিয়ে বলল, জি। ওগো শুনছো, কফিটা কেমন হয়েছে গো? শারহান অরিত্রিকার সম্বোধন শুনে কেশে উঠল। অরিত্রিকা চমকে গিয়ে বলল, ওগো কি হলো তোমার? হঠাৎ গলায় কফি আটকে গেল কিভাবে? শারহান স্বাভাবিক হয়ে বিস্মিত হয়ে বলল। এগুলো কি বলছিস তুই? অরিত্রিকা শাড়ির আঁচল টেনে লাজুক হেসে বলল। আপনাকে ডাকছি তো। শারহান গম্ভীর কণ্ঠে বলল। এমন আজব নামে কে ডাকে? অরিত্রিকা বলল, মুভিতে তো এইভাবেই ডাকে, তাই তো বলছি। এখন তো মানে আগে যা বলতাম তা বলা যাবে না, তাই এগুলো বলছি। শারহান চুপ করে গেল। বিরক্ত হলো কিছুটা। এমন উদ্ভট নামে কেউ ডাকে? অরিত্রিকা আবারও বলে উঠল, হ্যাঁ গো, আজ অনেক প্রেশার ছিল বুঝি। 12টা বাজলো যে আসতে। শারহান গম্ভীর কণ্ঠে ছোট করে উত্তর দিল। হুম। শারহানের মুখ গম্ভীর। ও গো, হ্যাঁ গো, শুনছো? এগুলো এখনকার দিনে কেউ বলে? কি বলবে তাও ওই বাংলা মুভিতে জানতে হবে। আজব কারবার। শারহান ওসব আর না ভেবে কফি শেষ করে বলল। কফিটা টেস্ট হয়েছে? সত্যি বলছো গো? শারহান দীর্ঘশ্বাস টেনে বিরক্তি নিয়ে বলল। হুম। 1.5 মাস পর। দেখতে দেখতে পেরিয়েছে দিন, সপ্তাহ, মাস। নদীর স্রোতের ন্যায় চোখের পলকে 1.5 মাস পেরিয়ে গেছে। চৌধুরী বাড়ির সকলের জীবন নতুন ধারায় চলছে। হাসি আনন্দ মিলিয়ে দিন কাটছে তাদের। আজ রাজশাহী এক আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থগিত ভোট নতুন করে গ্রহণ করা হয়েছে। প্রাক্তন এমপি মহোদয় মারা যাওয়ার কারণে শারহান এমপি পদে নির্বাচিত করে। ছাত্র রাজনীতিতে সুনাম কুড়িয়েছে অনেক আগেই। এখন জনগণের পরিচিত মুখ হওয়ার আর সকলের ভালোবাসার জন্য বিপুল ভোটে জয়লাভ করেছে। দলের সকলের মুখ ফুটে আছে হাসি। যোগ্য প্রার্থীকে জনসেবা করার জন্য নির্বাচিত করতে পেরে সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ আজ আনন্দিত। টিভির হেডলাইন জুড়ে রাজশাহী এক আসনের নবনির্বাচিত এমপি শারহান ইদায়াত চৌধুরীর নাম দেখাচ্ছে। টিভির এক কোণে হাস্যরত ছবিও দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের নেতা, আইডল হিসেবে অনেকে সম্বোধন করছে। বিভিন্ন স্থানে ভোটের কেন্দ্রে ভিডিও প্রকাশ করে হয়েছে। ভোট কেন্দ্রে কোথাও কোনো উশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোট সুন্দরভাবে হয়েছে। কোনো দুর্নীতি হয়নি বলে পুলিশ মিডিয়াকে বলেছেন। সাংবাদিকরা দলের বিভিন্ন নেতার কাছে তাদের মতামত জানতে চাইছে। সকলেই হাসি মুখে নিজেদের আনন্দ প্রকাশ করছে। ইতোমধ্যে শারহানের এমপি জয় লাভের জন্য রাত 11টার পরেও আনন্দ শোভাযাত্রা করেছে অনেকেই। তরুণরা বেশি উচ্ছ্বসিত হয়ে আছে প্রিয় নেতাকে এমপি হিসেবে পেয়ে। আরশাদ সাহেব আর আজমল সাহেবের মুখে প্রাপ্তির হাসি। দুজনেই ভোটের শেষ খবরাখবর দেখছেন। রাজনৈতিক নেতাদের মুখে শারহানের প্রশংসা শুনে দুজনেই আনন্দিত অনেক। চৌধুরী বাড়ির বড় ছেলে রাজনীতিতে বড় একটা স্থান জুড়ে রয়েছে, এতেই সকলে উচ্ছ্বসিত। সাথী বেগম আরও তানিয়া বেগম সোফায় এসে বসলেন। তাদের মাঝে এখন স্বস্তি ফিরেছে। ভোটের কারণে সকলে চিন্তিত ছিল শারহানকে নিয়ে। ভোট মানেই দ্বন্দ্ব, মারামারি, খুনাখুনি, বিশৃঙ্খলা, আতঙ্ক। কিছুদিন আগে শারহান এক জনসভায় গিয়েছিল। সেখানে অপর দলের লোক এসে উগ্র ব্যবহার করে। পরিস্থিতি হাতের বাহিরে চলে গেলেই মারামারি শুরু করে দেয়। দুপক্ষের ঝামেলায় বেশ কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে অ্যাডমিট করা হয়। শারহান কৌশলে নিজেকে এসবে জড়ায়নি। পরবর্তীতে তদন্তে জানা যায় শারহানকে হামলা করা মূল উদ্দেশ্য ছিল অপর পক্ষের দলের। এসব নিয়েই বাড়ির প্রতিটি সদস্য চিন্তিত ছিল। শারহানের সাথে তারাও সতর্ক থেকেছে। আরশাদ সাহেব স্ত্রীকে দেখে হেসে বললেন, দেখেছো, আমার ছেলে এমপি হয়েছে, একেই বলে বাপকা বেটা। তানিয়া বেগম তেরা স্বরে বললেন, এখন তো আপনার ছেলেই হবে। অন্য কোনো দোষ দেখলেই তো বলতেন এটা তোমার ছেলে। আরশাদ সাহেব কপাল কুঁচকে বললেন, সবসময় এত কথা জিলাপির মতো পেঁচাও কেন? তানিয়া বেগম মুখ বাঁকিয়ে বললেন,
আপনি পেঁচান কথা, আমি না। আরশাদ সাহেব আর কিছুই বললেন না তানিয়া বেগমকে। কিছু বললেই এখন রাগ করবে। আজমল সাহেব আর সাথী বেগম হাসছেন। ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে এরকম ঝগড়া দেখতে হয় তাদের। আরশাদ সাহেব বললেন, বিআই সাহেব, আপনার মেয়ে জামাই তো এমপি হয়ে গেল, মিষ্টির ব্যবস্থা করুন দ্রুত। আজমল সাহেব তা শুনে হেসে উঠলেন। হাসি বজায় রেখে বললেন, বিআই সাহেব, তার বলতে হয় নাকি? আমি তো মিষ্টি আনতে বলেছি। বাহ, ছেলের শ্বশুর তো বহুত ফাস্ট। এইদিকে দলের নেতারা কল দিচ্ছে আমায়, সারহান নাকি কল তুলছে না। 12টা বেজে গেছে, ছেলেটা এখনো আসছে না কেন? ওহ, আরশাদ সাহেব অরিত্রিকাকে দেখতে না পেয়ে বললেন, আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় সে? সাথী বেগম বললেন, ভাইজান, আজ বিকেলে ইশরা এসেছে ওর সাথে। আচ্ছা, ডেকে এসেছি, এখনই আসবি দুজন। আরশাদ সাহেব বললেন, বুঝলাম, কিন্তু সাদাত কই? বিকেল থেকে তো দেখছি না। আজ কতবার করে বললাম বাইরে যাওয়ার দরকার নেই। বাইরের ভোট কেন্দ্র ছিল উত্তপ্ত, এই ছেলেটা কোনো কথাই শোনে না। সাদাত বাহির হতে বাড়িতে প্রবেশ করতে বাবার কথা শুনল। সে আস্তে আস্তে বলল, আমার কথা বলছো? সকলেই সাদাতের দিকে তাকালো। সাদাত হেলে দুলে এসে বাবার পাশে বসলো। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে কই থেকে আসছো? সাদাত ক্লান্ত স্বরে বলল। ভাই ডেকেছিল আমায়। আরশাদ সাহেব সরু চোখে তাকিয়ে বললেন, সারহান কেন ডাকবে তোমায়? একটা কাজ ছিল আমার আর ভাইয়ের ব্যাপারে, বুঝলে? এসব আমাকে না বলে ভাইকে জিজ্ঞেস করো। আরশাদ সাহেব শুনে বললেন, সারহান কোথায়? ভাই বাইরে দাঁড়িয়ে আবির ভাই আর ইনান ভাইয়ের সাথে কথা বলছে। অরিত্রিকা আর ইশরা সিঁড়ি বেয়ে নিচে নামলো। অরিত্রিকা ডাইনিং রুমে চোখ বুলালো। সারহানকে না দেখে আশাহত হলো সে। মুখ ভার করে সে সবার কাছে এগিয়ে এলো। এই 1.5 মাস সারহান রাজনৈতিক কাজে ভীষণ ব্যস্ত ছিল। সকালে বাড়ি থেকে বের হতো, রাত 12টার পরে আসতো। অরিত্রিকা তৃষ্ণার্ত পথিকের ন্যায় শ্যাম মানবের আসার প্রতীক্ষায় থাকতো। কখন আসবে মানবটি তাকে দেখে চক্ষু শীতল করবে সে। দীর্ঘ সময় পর প্রেমিক পুরুষের সাথে কথা বলবে সে। এই ভাবনা নিয়েই তাদের দিন পার হতো। অরিত্রিকা আর ইশরা ডাইনিং রুমের এক পাশে এসে দাঁড়ালো। সারহান তখনই প্রবেশ করলো। অনেকটাই ক্লান্ত সে। শুভ্র পাঞ্জাবি, ঘরমাক্ত শরীরে সুঠাম দেহি শরীরের আষ্টে পৃষ্ঠে লেগে আছে। কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। চুল একটু অগোছালো, মুখ গম্ভীর। সারহান সামনে তাকাতেই দেখতে পেল পরিবারের সকলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে সারহানের মুখ স্বাভাবিক হয়ে উঠল। সে এগিয়ে গেল সবার দিকে। সে সবার কাছে যেতেই পরিবারের সকলে হাসি মুখে অভিনন্দন জানাতে লাগলো। আজমল সাহেব আর আরশাদ সাহেব সারহানকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে। সারহানও উত্তর দিচ্ছে। অরিত্রিকা সারহানকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। মনে হচ্ছে কতদিন পর মানুষটিকে দেখছে সে। সারহানের মুখ দেখে বিচলিত হলো মন। তার ইচ্ছে হচ্ছে সারহানের ঘরমাক্ত মুখ শাড়ির আঁচল দিয়ে সযত্নে মুছে দিতে। নিজ ইচ্ছেকে দমিয়ে রাখলো। অরিত্রিকার মনে হচ্ছে সারহান অনেক ক্লান্ত। সে এক পলক দেখে রান্নাঘরে শরবত বানাতে গেল। সারহানের দৃষ্টি গোচর হলো না সে দৃশ্য। সব ক্লান্তি যেন প্রশান্তির রূপ নিল মুহূর্তেই। অব্যক্ত কথাও এক নিমিষে বুঝে নিয়েছে কেমন। অরিত্রিকা বয়সে ছোট হলেও তার ভালোবাসা অনেক দৃঢ়। তার মতো কঠোর মনের মানুষও অরিত্রিকার কারণে প্রেমিক পুরুষ হয়ে যায়। আজ আকাশে চাঁদ উঠেছে। গোলাকৃতি থালার ন্যায় চাঁদের আকৃতি। চাঁদের আলোয় পুরো আকাশ আলোকিত হয়ে আছে। সেই আলো শহরকেও আলোয় পরিপূর্ণ করে তুলেছে। হালকা হাওয়া বইছে চারিদিকে। গাছগুলো নড়ে চড়ে উঠেছে। অরিত্রিকা ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে। দৃষ্টি আকাশের পানে। এক ধ্যানে চাঁদকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। হালকা হাওয়ায় শাড়ি আঁচল থেমে থেমে নড়ছে। সারহান মোহনীয় দৃষ্টিতে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। চাঁদের স্নিগ্ধ আলোয় অরিত্রিকা স্নিগ্ধ গোলাপের ন্যায় লাগছে। সে যেন এই রূপে বারবার মুগ্ধ হচ্ছে। মুগ্ধতার পরশও যেন দীপ্তমান হচ্ছে বক্ষস্থল।
মোহাচ্ছন্ন নয়নে দীর্ঘ সময় ধরে সে তাকিয়ে আছে। সে তো প্রিয় মানুষটির সৌন্দর্যে প্রেমে পড়েনি। সৌন্দর্য দেখে কখনো প্রেম হয় না, মায়া থেকে সৃষ্টি হয় প্রণয়। প্রণয়ের আগমন যে কোনো মানুষের জীবনে হঠাৎ আসে, তখন থেকেই নতুন করে সব কিছু শুরু হয়। অরিত্রিকা আকাশ হতে দৃষ্টি নামিয়ে শারহানের দিকে তাকালো। শারহানকে তার দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে ওষ্ঠকোণে ফুটে উঠল হাসি। প্রেমিক পুরুষের চাহনিতে এত মুগ্ধতা, সেখানে নেই কোনো অন্য বাসনা, আছে শুধু ভালোবাসা, ভালো লাগা, মুগ্ধতা। অরিত্রিকা ভ্রু নাচিয়ে মৃদু হেসে বলল, কে দেখছেন এমপি সাহেব? শারহানের ঘোর ভাঙল যেন। অরিত্রিকার বলা সম্বোধন তার কানে পৌঁছেছে। নতুন ডাক নামটা যেন প্রেয়সীর মুখে সুমিষ্ট শোনালো যেন। নতুন ডাক নামটা শারহানের অনেক বেশি ভালো লেগেছে। শারহান স্বাভাবিকভাবে বসে চমৎকার হেসে বলল। অরিত্রিকা খিলখিলিয়ে হেসে উঠল। হাস্যরত ধ্বনি পুরো ছাদ জুড়ে প্রতিধ্বনিত হলো। শারহান অরিত্রিকার হাস্যরত মুখের দিকে বিমোহিত নয়নে তাকিয়ে রইল। অরিত্রিকা হাসি থামিয়ে বলল, প্রেয়সীকে আজ নতুন দেখছেন নাকি এমপি সাহেব? শারহান ঠোঁট টিপে হেসে বলল, প্রেয়সীকে তো এতদিন দেখেছি, কিন্তু নয়ন ভরে দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে। তাই আজ চন্দ্রবিলাসকে কাজে লাগিয়ে পুষিয়ে নিলাম। অরিত্রিকা হেসে বলল, তাই নাকি? আমি ভেবেছিলাম আপনি ব্যস্ততায় ভুলেই বসেছেন, বাড়িতে আপনার নববিবাহিত বউ আছে। শারহান শীতল কণ্ঠে বলল, আমার প্রিয়তম সুখকে কখনো ভোলা সম্ভব না। তুই নামক সুখের কারণে আমি আজ পরিপূর্ণ। ব্যস্ত থাকলেও তোর অনুপস্থিতিতে আমার হৃদয়ে তুই বিচরণ করেছিস। মস্তিষ্ক জুড়ে তুই ছিলি। প্রতিনিয়ত মনে পড়েছে তোকে। এক মুহূর্ত তুই ছাড়া থাকার কথা ভাবলে দম বন্ধ হয়ে আসে। তোকে এতটা ভালোবাসলাম কি করে? অরিত্রিকা লাজুক হেসে মিহি কণ্ঠে বলে উঠল। জানি না। দুজনের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে আবদ্ধ। মৃদু শীতল হাওয়া দুজনকে ছুঁয়ে যাচ্ছে, সেদিকে কারো খেয়াল নেই। দুজনে নিজ মনে চলে নানা ভাবনার বিভোর। অরিত্রিকা দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞাসা করল, আপনার আসতে এত দেরি কেন হলো আজ? আমায় তো 10:30টার সময় টেক্সট দিয়ে বলেছিলেন বাড়ি আসছেন। শারহান অদূরে তাকিয়ে বলল। থানায় গিয়েছিলাম। অরিত্রিকা চমকে বলল, থানায় কেন? মিহিকে হেল্প করার জন্য গিয়েছিলাম। অরিত্রিকা প্রথমে বুঝল না। কিছুক্ষণ পর মিহির কথা মনে পড়তেই বলে উঠল, মিহি আপু ওই নিশানদের ফ্রেন্ড? শারহান ছোট্ট করে বলল। হুম। অরিত্রিকা কিছুটা রেগে বলল, আপনি তাকে কেন হেল্প করেছেন? শারহান অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝল অরিত্রিকা রেগে আছে। শারহান শান্ত কণ্ঠে বলে উঠল, শারহান কখনো কারো ঋণ অপূর্ণ রাখে না, মিহির ক্ষেত্রেও তাই। মিহি আমাকে হেল্প করে ঋণই করে রেখেছিল। আমি হেল্প করে সেই ঋণ পরিশোধ করেছি, ব্যাস এইটুকুই। অরিত্রিকা গমগমে কণ্ঠে বলল, কিসের ঋণ আর কি হেল্প করেছেন? নিশাদ কিডন্যাপ করেছিল তোকে। ঝড় বৃষ্টির কারণে পুলিশ বা আমার কোনো সোর্স আমি কাজে লাগাতে পারিনি। ভোরের দিকে থানা থেকে বের হয়ে নিশাদের বাড়িতে যাওয়ার পথে কেউ একজন আমায় কল করে। তুই কই আছিস সব ডিটেলস বলে। আমি বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু পরে হোয়াটসঅ্যাপে তোর পিক পাঠায়। আমিও শিওর হয়ে নেই তুই বগুড়া আছিস। তারপর কাহিনী সব জানা তোর। এবার বল কে কল করেছিল? কে কল করেছিল? কলটা মিহি করেছিল। অরিত্রিকা বাকরুদ্ধ হয়ে গেছে। সে কি শুনল এটা? নিশাদের ফ্রেন্ড সার্কেলের সকলের অগোচরের থেকে তাকে হেল্প করেছে, কিন্তু মিহি তো বলেছিল ফোন নেই তার কাছে। সব কিছু গোলমেলে লাগছে তার কাছে। মিহি আপু বলেছিল ফোন নেই তার কাছে। নিশাদের লোক বাহিরে ছিল তাই বলেছে। সুযোগ পেয়ে কল করে বলেছিল আমায়। তো মিহি আপুকে হেল্প করতে থানায় গিয়েছিলেন কেন? নিশাদের আজ জামিন হয়েছে, কিন্তু রাতে থানা থেকে মুক্তি পেয়েছে। জামিন আমি করিয়েছি নিশাদের। অরিত্রিকা চোখ গরম করে বলল, নিশাদের জামিন কেন করালেন? আবার যদি একই ঘটনা ঘটায়? শারহান শান্ত কণ্ঠে বলল, হুম, এখন আর এমন কিছু করবে না। ঘরে বউ রেখে অন্য মেয়ের দিকে থাকালে বউ পিটিয়ে বাড়ি ছাড়া করবে। অরিত্রিকা এক ধাক্কা খেলো। বউ মানে? নিশাদ বিয়ে করেছে? কখন? কাকে? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল,
শারহান এই কথা শুনে হাসি আটকে বলল, আজ মিহির সাথে নিশাদের বিয়ে হয়েছে, আমিও ছিলাম সেখানে, তাই বাড়ি আসতে দেরি হয়েছে। অরিত্রিকা কথা বলতে ভুলে গেছে যেন। মিহির সাথে নিশাদের বিয়ে কিভাবে সম্ভব? শারহান আবার বলে উঠল, মিহি নিশাদকে আগে থেকে ভালোবাসতো, নিশাদ জেনেও পাত্তা দেয়নি। মিহির ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, তাই তো নিশাদকে সারা জীবনের জন্য পেয়ে গেল। শুধু নিশাদের শত্রুতার কারণে কয়েকটা বাজে ঘটনা ঘটেছে। অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি কেস তুলে নিয়েছেন? শারহান ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, না, জামিন করিয়েছি শুধু। কেস চলবে, অপরাধের শাস্তি তো পেতে হবে। আমার কলিজায় হাত দিয়েছে, মাসুল তো গুনতেই হবে। অরিত্রিকা জোরে শ্বাস টেনে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভালো হয়েছে বিয়ে হয়েছে, এবার বাইরের কোনো মেয়ের দিকে তাকালেই মিহি আপু ঝাড়ু পেটা করবে। শারহান কিছু বলল না আর। অরিত্রিকা নিশাদকে বকে চলেছে, তা সে শুনেছে আর মনে মনে হাসছে। অরিত্রিকা কিছুটা সময় পর দোলনা থেকে উঠে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সে খেয়াল করলো ছাদের আলোয় হাতের আঙুলে থাকা স্বর্ণের আংটি চকচক করছে। স্পষ্ট মানুষের অবয়ব দৃশ্যমান হচ্ছে, তার হাতের তালুর রেখাগুলোও বোঝা যাচ্ছে। আশেপাশের সকল বিল্ডিংয়ের লাইট অফ করা, সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঘুম নেই এই একজোড়া কপোতির, তারা আজ নিজেদের প্রণয়ক্ষণ কাটাতে ব্যস্ত। শারহান এসে অরিত্রিকার পাশে দাঁড়ালো। অরিত্রিকা বলে উঠল, আপনি আমায় এখনো তুই করে ডাকেন কেন? আগে তো ডেকেছেন ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। শারহান অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে তাকালো। বিচক্ষণতা দিয়ে বোঝার চেষ্টা করলো এই কথার মর্মার্থ। কিছুটা ভাবতেই বুঝে ফেলল সে। শারহান ভরাট কণ্ঠে বলল, কেন, তুই ডাক পছন্দ নয়? অরিত্রিকা ভরকে গিয়ে বলল, আমি কখন বললাম পছন্দ নয়? তুই বলে সম্বোধন করি কারণ এটা একান্ত আপন লাগে আমার কাছে। তুই কাদের বলে জানিস? কোনো মানুষকে যখন খুব আপন ভাবে তখন তারা তুই বলে ডাকে। আর তুই তো আমার হৃদয় স্পর্শী প্রণয় সুখ, যাকে আমি আমার বক্ষস্থলে আগলে রাখি সব সময়। এতটা আপন বলেই তুই বলি তোকে। যদি সম্বোধন ভালো না লাগে চেঞ্জ করব। না না না, আপনি আপনার মন মতো ডাকেন, সমস্যা নেই। অরিত্রিকা আজ খুশিতে আত্মহারা। কল্পপুরুষের ভালোবাসায় সিক্ত হয়ে আছে ভাগ্যবতী। কতজন নিজের ভালোবাসার মানুষকে পবিত্রভাবে পায়। মাঝে মাঝে ভাগ্যবতী মনে হয় নিজেকে নিজের কাছে। ভালোবাসার মানুষটি যদি সঠিক হয় তাহলে জীবন সুখ মিশ্রিত হয়। কিশোরী মনের ভালোবাসার মানুষটি তার পুরো জীবনের ভালোবাসা যত্নে মুড়িয়ে দিয়েছে। অরিত্রিকা ভাবনার মাঝে শারহান অরিত্রিকাকে পেছন হতে জড়িয়ে অরিত্রিকার কাঁধ বরাবর চিবুক স্পর্শ করলো। অরিত্রিকা চমকে গিয়েও নিজেকে সামলে নিল নিজেকে। চেনা স্পর্শে বুঝলো এটা শারহান। শীতল শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। রাত ৩টা বাজে, আর কতক্ষণ ছাদে থাকবি? ঘুম ধরেনি? আর একটু থাকি। আর বায়না না, নিচে চল, এত রাত জাগতে নেই। আর একটু থাকি প্লিজ। শারহান অরিত্রিকার আহ্লাদে কথা শুনে চুপ হয়ে গেল। সে এই ১.৫ মাস অরিত্রিকাকে সময় দিতে পারেনি। আজ যেহেতু বায়না করেছে তাই আর বারণ করতে মন চাইল না তার। অরিত্রিকা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আকাশ দেখছে। চাঁদের আশেপাশে তারার মেলা লেগেছে। অসংখ্য তারা চলচল করছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। শারহান আজ নিশ্চিত অরিত্রিকাকে সে সময় না দিতে পারলেও রাত আসলে প্রেয়সীকে বক্ষে আগলে রেখে জড়িয়ে ঘুমায়নি এমন একটা রাতও বোধহয় নেই। অরিত্রিকাও সংকোচবিহীন তার কল্পপুরুষের বক্ষে মাথা রেখে ঘুমে বিভোর হয়ে যেত। শারহান অরিত্রিকার গালে অতি সন্তর্পণে ভালোবাসার পরশ এঁকে দিল। অরিত্রিকা হঠাৎ ছোঁয়াতে থমকে গেল যেন। সে ঘাড় বাঁকিয়ে শারহানের দিকে তাকালো। শারহানের ঠোঁটে হাসির রেখা। শারহান অরিত্রিকাকে ছেড়ে দিয়ে বলল, কি দেখছিস? অরিত্রিকা বলে উঠল, আপনাকে। শারহান ভাব নিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে চোখ দিয়ে গিলে খাবি নাকি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, আমার বরকে আমি ১০০ বার দেখবো, তাতে আপনার কি? আপনার অসুবিধা হলে অন্যদিকে তাকিয়ে থাকুন। শারহান হেসে ফেলল শুনে।
অরিত্রিকার চঞ্চল ধাঁচের কথাগুলো ভালো লাগে শুনতে। এই 1 মাসে অভ্যেস হয়ে গেছে। অরিত্রিকার গম্ভীর কণ্ঠে বলল। একটু নিচু হন। শারহান ভ্রু যুগল কুচকে বলল। কেন? আমি বলেছি তাই। শারহান কথা মতো নিচু হলো একটু। অরিত্রিকা 2 হাতে শারহানের গাল রাখলো। এহেন কাণ্ডে বিস্মিত হলো শারহান। অরিত্রিকা কি করতে চাইছে বুঝতে পারছে না সে। আর এর আগে কখনো এমন কিছু করেনি অরিত্রিকা। আজ হঠাৎ কি হলো? অরিত্রিকার হাত কাঁপছে। এই প্রথম সে শারহানের গাল স্পর্শ করছে। ভেতরে ভেতরে সে অনেক নার্ভাস, তবুও নিজেকে স্বাভাবিক রাখছে। অরিত্রিকা ওষ্ঠ ভিজিয়ে শারহানের চক্ষুদয়ে তার দৃষ্টি রেখে মিহি কণ্ঠে আওড়ালো। আপনি আমার প্রিয়তম সুখ। আপনি হীরা আমি অপূর্ণ। আপনি নামক প্রণয়ে আসক্ত আমি। আপনাকে বড্ড ভালোবাসি। সারা জীবন আপনাকে ভালোবেসে যেতে চাই। এভাবেই আমাকে ভালোবেসে আগলে রাখবেন আপনার বক্ষে। আমি প্রণয়িনী হয়ে রয়ে যাব আপনার সেই মন মাঝারে। আমি আপনাকে বড্ড ভালোবাসি এমপি সাহেব। আমায় সারা জীবন ভালোবাসা যত্নে আগলে রাখবেন তো? এভাবে ভালোবাসবেন তো এমপি সাহেব? অরিত্রিকার কণ্ঠে আকুলতা। মনে হয়তো তাকে হারানোর ভয় কাজ করছে। শারহানের কাছে কথাগুলো বড্ড করুণ শোনালো। বিচলিত হলো তার অন্তঃকোণ। শারহান আবেশিত কণ্ঠে বলল। প্রণয়ের সন্ধিক্ষণে এসে বুঝেছি তুই হিনা, আমি অপূর্ণ। তুই নামক ব্যাধিতে ভুগেছি দিনের পর দিন। তুই নামক প্রণয়ে ডুবে কত রাত না ঘুমে কাটিয়েছি। সারা জীবন তোকে নিজের কাছে রাখতে চাই, ভালোবাসতে চাই, আগলে রাখতে চাই। তুই আমার হৃদয় হয়ে থাকিস, আমি তোর হয়ে থাকবো। ভালোবাসি তোকে। তুই শুনছিস ফাইরুজ? এই গুরু গম্ভীর রক্তটা কঠিন মনের শারহান তোকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। অরিত্রিকার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। শারহানের অনুভূতি তার কাছে অনেকটাই অপ্রকাশিত রয়ে যায়। শারহানের বলা এক একটা কথা বুকের মাঝে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভালোবাসলে প্রণয় দহনে পড়তে হয় একটু হলেও। তার গাল গড়িয়ে পড়ল অশ্রু। এ অশ্রু ভালোবাসার পূর্ণতার। অরিত্রিকা শারহানের গালে ঠোঁট ছোঁয়ালো। শারহান স্মিত হাসল তা দেখে। অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে শারহানের বক্ষে মাথা রেখে 2 হাতে জড়িয়ে ধরল। শারহানও প্রেয়সীকে 2 হাতে আগলে নিল। অরিত্রিকা নীরবে অশ্রু ফেললেও শারহান বুঝল অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে কান্না করছে। এতে মনের মাঝে অস্থিরতা কাজ করছে শারহানের। অরিত্রিকা কান্নায় বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। সহ্য হচ্ছে না প্রেয়সীর কান্না, তবুও চুপ রইল। শারহান নীরবতা ভেঙে বলল। কি নিয়ে এত আপসেট হয়ে আছিস? অরিত্রিকা মলিন কণ্ঠে বলল। আপনি রাজনৈতিক কাজে জড়িত। আপনাকে নিয়ে আমি সব সময় টেনশনে থাকি। এখন আপনি এমপি হয়েছেন, এটাই আমার ভয়ের মাত্রা বেড়ে গেছে। প্রাক্তন এমপির কি হয়েছিল বরাবর মনে পড়ছে। আমি আপনাকে হারাতে চাই না, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। শারহান দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার কিচ্ছু হবে না। ওনার ভাগ্য খারাপ ছিল তাই মারা গেছেন। এটা নিয়ে আর টেনশন করিস না। ভাগ্যে যা আছে তাই হবে। যদি তোর সাথে জীবনের পথ চলা সুগম হয় তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। এতটুকু ভরসা কর আমায়। অরিত্রিকা মনোযোগ দিয়ে শুনল শুধু। কিছুটা সময় পরে ধীরে ধীরে বলে উঠল। চলুন নিচে যাই। শারহানের কর্ণকুহরে তা পৌঁছালো। সে তখনই এক মুহূর্ত দেরি না করে অরিত্রিকাকে কোলে তুলে নিল। অরিত্রিকা ভয়ে শারহানের গলা জড়িয়ে ধরল। অরিত্রিকা খিঁচে যাওয়া মুখে বলল। আর একটু হলেই পড়ে যেতাম তো। শারহান প্রত্যুত্তর করল। তোর এমপি সাহেব তোকে কখনোই পড়তে দিত না। অরিত্রিকা শারহানের পানে সতৃষ্ণ নয়নে তাকালো। ভয় কমে এসেছে তার। শারহান এক পলক অরিত্রিকার ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সিঁড়ি ঘরের দিকে। অরিত্রিকা শারহানের গলা জড়িয়ে নিল 2 হাতে।